স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পর্যটন কেন্দ্র ও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আসছে বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনসমাগম সীমিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যদিকে বড়দিনের উৎসবে বাইরে কোনো আয়োজন নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণ ও আসন্ন উৎসবে জনসমাগম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। একদিকে 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ও সেই সাথে নতুন বছরের আগমন, অন্যদিকে বিশ্বব্যাপী করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের চোখ রাঙানি। সংক্রমণ এড়াতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও। বাংলাদেশের বাস্তবতাতেও নতুন বছরের উৎসব কম হয় না, আর তাই গণজমায়েত এড়াতে সতর্ক প্রশাসন। এরই মধ্যে বড়দিন ও বর্ষবরণের আয়োজন ঘরের বাইরে না করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিগত দিনগুলোয় পর্যটন কেন্দ্র ও রাজনৈতিক সমাবেশে মানুষের স্বাস্থ্যবিধি না মানা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। সংক্রমণ বৃদ্ধির শঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারের কাছে একটা মুখেও আমরা মাস্ক দেখি নাই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। গণজমায়েতে লাগাম টানতে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কমিটির এই সদস্য। আমরা মনে করি সামনে বড়দিন এবং নিউ ইয়ারের যে সমস্ত কর্মসূচি আছে সেই সমস্ত ক্ষেত্রেও সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। যদিও দেশে সংক্রমণের মাত্রা 1.5% নিচে, কিন্তু বিশ্বব্যাপী ওমিক্রনের সংক্রমণ প্রতি 3 দিনে বাড়ছে দ্বিগুণ হারে। তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভয়াবহতা রোধে দেশে দেশে বাড়ছে বিধিনিষেধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এমন পরিস্থিতিতে বড়দিনের ছুটি পরিকল্পনা বাতিল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ, তবে ইউরোপে এই হার সব থেকে বেশি। যুক্তরাজ্যে এ পর্যন্ত 25,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সোমবার প্রথমবারের মতো 1 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রকে নো ফ্লাইট লিস্টে অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল। জার্মান ব্রিটিশ ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্সে নববর্ষ উদযাপনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। নেদারল্যান্ডসের বড় বড় শহরগুলোতে চলছে কঠোর লকডাউন। এছাড়া ওমিক্রন ঠেকাতে দেশে দেশে নানা বিধিনিষেধ জারি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 3 দিনে ওমিক্রন সংক্রমণের হার দ্বিগুণ হচ্ছে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষার জন্য বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। একটি জীবন বাতিলের চেয়ে একটি অনুষ্ঠান বাদ দেওয়া ভালো, আর জীবন বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। মহামারী রোধে উৎসব বাতিল করুন। এদিকে করোনার প্রচলিত ভ্যাকসিনগুলোর বেশিরভাগ ওমিক্রন ঠেকাতে কাজে আসবে না বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন। তবে গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হচ্ছে, করোনার ওমিক্রনের ধরনের তীব্রতা নিয়ে সামান্য হলেও আশাবাদী হওয়ার খবর মিলছে। বিভিন্ন পরীক্ষাগারে পাওয়া তথ্য বলছে, দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি পর্যালোচনা ও ভাইরাস প্রতিরোধী বিভিন্ন ওষুধ নিয়ে আশাবাদী খবর মিলছে। মাসুদ রানা, নিউজ 24। সবার আগে অভাবীদের সহযোগিতা করেই বাংলাদেশ করোনা থেকে উঠে দাঁড়িয়েছে। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফরচুনে কোভিড-19 বিষয়ক এক কলামে এই কথা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এই বিজনেস সাময়িকীতে সোমবার লেখা এই কলামে প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোভিড-19-এর ভয়াবহ শিকার হতে পারত, কিন্তু দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষ এবং ব্যবসা উভয়কে রক্ষার জন্য দ্রুতগতিতে কাজ করেছে সরকার। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান লক্ষ্য ছিল মানুষের জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখা। প্রথমে মানুষের চাহিদার দিকে মনোনিবেশ করা এবং তারপর তাদের নিয়োগকারী ব্যবসায়ীকে সহযোগিতা করা। ফলস্বরূপ মহামারীটি অন্যান্য দেশের মতো বাংলাদেশে ততটা আঘাত করেনি। 1 দশক আগে শুরু হওয়া অর্থনৈতিক পুনরুত্থান অব্যাহত রাখতে বাংলাদেশ মহামারী পরিস্থিতির মাঝেও একটি ভালো অবস্থানে উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের জন্য বিএনপি এখনো আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশের শীত বস্ত্র বিতরণের উদ্যোগে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপে বিএনপির যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমন্ত্রণ আসলে দলের নীতি নির্ধারণী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন আইন করবে সরকার। রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বানও জানান তিনি। পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। চলতি বছরের 11 এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয় স্থানীয় পর্যায়ে নির্বাচন। তফসিল হওয়া 6ষ্ঠ ধাপের মধ্যে শেষ হয়েছে 3 ধাপের নির্বাচন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে 550টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যার অধিকাংশই সরকার দলীয় সমর্থক। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংখ্যা। মঙ্গলবার সকালে চট্টগ্রামে 4র্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সেখানে তিনি নির্বাচন প্রক্রিয়া সংস্কারের তাগিদ দেন। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। সেইগুলি আগামীতে যারা আসবেন নির্বাচন কমিশনে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। একই দিনে রাজধানীতে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন আইনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি আমরা হয়তো আগামী বছর বা আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। বর্তমানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের যে দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি, সেইটি অনুসরণ করে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। এই তাদের মতামত একটা সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেওয়া নামগুলো যাচাই বাছাই করে আমাদের সেই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বান জানান হানিফ। বাংলার মুখের মাধ্যমে আমরা আবার। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সংকট নিরসন কিংবা নির্বাচন কমিশন গঠন, এমন বিভিন্ন ইস্যুতে নানা সময় সংলাপে বসেছে দেশের রাজনৈতিক দলগুলো। সংলাপ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও। এসব সংলাপ কতটা প্রভাব ফেলেছে দেশের রাজনীতিতে? পর্যবেক্ষকদের মতে সংকট নিরসনে সংলাপের ভূমিকা সামান্যই, তবে গণতন্ত্রের বিরোধ নিষ্পত্তিতে আলোচনার বিকল্প নেই। সজল দাসের প্রতিবেদন। রাজনীতির ময়দানে নানা মতভেদ, সংকট পরিস্থিতি সামলাতে সংলাপের আয়োজন বা চিঠির আদান প্রদান, এগুলো দেশের রাজনীতির ইতিহাসে পুরনো। স্বৈরশাসক এরশাদ বিরোধী পক্ষদের নিয়ে সংলাপ করলেও রাজনীতিতে সংলাপ বেশ আলোচনায় আসে মূলত 90 দশকের শুরুতে। গণতন্ত্রের যুগে 1994 ও 1995 সালে দুই শীর্ষ নেত্রীর মধ্যে চিঠি বিনিময়ের ঘটনায় শুরু। এরপর 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় সংলাপ হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের। 2006 সালের রাজনৈতিক সংলাপ, আলোচনার টেবিলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2013 সালে আবারও সংকট নিরসনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকোর নেতৃত্বে সংলাপে বসে দুই দল। ইসি গঠনে 2011 থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি সংলাপ। 2016 সালেও সংলাপে অংশ নেয় 31 রাজনৈতিক দল। আগামী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে দায়িত্বরত নুরুল হুদা কমিশনের, আর তাই কমিশন গঠনে আবারও শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সংলাপের এই ইতিহাস দেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখছে? একজন পর্যবেক্ষক বলছেন, সংলাপ কখনোই উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। এটা তো সংলাপ নয়, এটা তো লোক দেখানো। এটা তো লোক দেখানো, কারণ
আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। এই যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমার কাজ আমি করবো, তোকে জিজ্ঞাইল। তো ওনারা জিজ্ঞাই নিচ্ছেন। এই সংলাপের সবাই অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশা। আমরা এই সংলাপ থেকে একটা ভালো ফলাফল প্রত্যাশা করি এবং এর মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাবো। তবে গণতন্ত্রে কোনো বিরোধ নিষ্পত্তির মূল কৌশলই হচ্ছে সংলাপ বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানের শেষে আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র মানবিক কারণে নয়, বিদেশে নিতে চাইলে খালেদা জিয়াকে মানতে হবে আইনি প্রক্রিয়া। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে রিটের শুনানি শুরু হতে পারে কাল। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছে তার দল, কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে বেগম জিয়াকে বিদেশে নিতে হলে তাকে পুনরায় কারাগারে গিয়ে আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সবশেষ তাকে বিদেশে নিতে আইনমন্ত্রীর সাথে দেখা করে লিখিত আবেদন জানান সুপ্রিম কোর্টের 15 জন বিএনপি সমর্থক আইনজীবী। আইনমন্ত্রী জানালেন, এই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। সরকার এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটার অভিব্যক্তি হয়েছে আপনার এই ফৌজদারি কার্যবিধির 401 ধারার যে তার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হতে পারে বুধবার। 76 বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য তার কেবিনে ছিলেন আজ। সেখানেই গোসল এবং খাওয়া দাওয়া করেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালের সিসিইউতে আছেন খালেদা জিয়া। তার চিকিৎসা দেশে সম্ভব নয় জানিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবার এবং দলের নেতারা। শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের 13 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। যখনই কোনো দেশ ভালো করে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ওই সেমিনারে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশে 11 লাখ রোহিঙ্গার আশ্রয় নেওয়ার 4 বছর পেরিয়েছে। এই সময়টাই প্রত্যাবাসন নিয়ে বারবার আলোচনা হলেও গতি আসেনি তাতে। একজন রোহিঙ্গাকেও এখনো পর্যন্ত ফেরত নেয়নি মিয়ানমার। সংকট নিরসনে করণীয় নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। No international community is going to come and resolve it because Myanmar is hub of the future geopolitics between the BRI and as well as IPS. Apart from the humanitarian assistance, what is required is the international diplomacy to resolve the crisis. Bangladesh has taken a very positive step, very pragmatic step. Now it remains to be seen how we keep the international community engaged. পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার, কিন্তু সেই চাপ এবার অনুপস্থিত। They took back their people in 78, took back their people in 1992 when Myanmar government was under pressure. That pressure is missing.
সেমিনার শেষে সাম্প্রতিক ঘটনার বরাত দিয়ে বাংলাদেশের উপর আমেরিকার চাপ আছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। যারা দেশের উন্নয়নে খুব সন্তুষ্ট না, একদল লোক যে আওয়ামী লীগ এত ভালো করে ফেলতেছে কেন, বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তো এরা এটা পছন্দ করেন না এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। সুতরাং সমস্যা করেন তারা, তথ্যগুলো ঠিক মতো তারা দেন না, মিথ্যা তথ্য দেন, আর অনেকে এটা বিশ্বাসও করে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সোমবার রাতে বাংলাদেশে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, মেজর জিয়া ও আকরামকে তারা খুঁজছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা তারা অন্য দেশে গা ঢাকা দিয়েছে। মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছে এবং যাবজ্জীবনও একজন হয়েছিল। সেইখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি। আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছেন। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য এবং আইনের যে শাস্তিটা তার জন্য দণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর করার জন্য। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চীনের সাথে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়ায় বাংলাদেশকে কিছুটা চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ ঘিরে আঞ্চলিক ভূ রাজনৈতিক আধিপত্যের পেছনে সবচেয়ে যে বড় ফ্যাক্টর কাজ করছে তা হলো 50 বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন। এমন অভিমত কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে একই সাথে তারা মনে করছেন বিশ্বের 3 পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে সবার সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়ার বিষয়টি কূটনৈতিক মহলে এখন পুরনো আলোচনা। আর চীনের সাথে সম্পর্ক বাড়ায় ভারতও তার প্রতিবেশী বাংলাদেশের উপর বাড়তি মনোযোগ দিয়েছে, সেটিও মোটামুটি পুরনো। তবে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে শুরু করে বাংলাদেশের মাটিতে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা আবারও গুঞ্জন তুলেছে কূটনৈতিক মহলে। তবে কি যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নেরই প্রতিক্রিয়া এটি? কিছুটা চাপে রাখার চেষ্টা বলছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীনকে অ্যাবান্ডন করা আমাদের পক্ষে সম্ভব নয়, মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বোঝে। তারপরেও একটু চাপ রাখার জন্য কোনো এক স্টেজে যদি আমাদের সাথে কোনো ধরনের একটা সুবিধাজনক কোনো সম্পর্ক স্থাপন করা যায়। আর এমনিতে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবচেয়ে বড় বাজার এক্সপোর্টের। চাপ নয়, বরং 50 বছরের সাফল্যে চীন যুক্তরাষ্ট্র সহ সব দেশই বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে, এমন অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের। বলতে গেলে একটা মধু আমরা তৈরি করতে পেরেছি, এই মধু আকর্ষিত হবেই। সেই তুর্কি কবির বিখ্যাত কথাই আছে, ইফ দেয়ার ইজ হানি ইন মাই পট, বিজ উইল কাম ফ্রম টিম্বাকটু। বিশেষজ্ঞদের মতে 3 পরাশক্তি চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের পারস্পরিক ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে নিজ স্বার্থ রক্ষা করতে সক্ষম বাংলাদেশ। ভারত এবং চীনের যে সংঘাত, সেটা থেকে কিন্তু আমরা সাফল্যের সাথে কিন্তু আমরা আমাদের দূরত্ব বজায় রেখে চলেছি। আমরা কিন্তু ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, বরং অতি ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। চীনের সাথে ঘনিষ্ঠ, বিশেষ করে অর্থনৈতিক কারণে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের শত্রু আমাদের শত্রু না, বা তাদের বন্ধু আমাদের বন্ধু না। তাদের দিক থেকে জিওপলিটিক্স থাকতে পারে, আমাদের দিক থেকে যে পলিটিক্স ইন্টারেস্ট হলো, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো এবং সেই হিসাবেই এতে যদি কেউ অখুশি হয় তাহলেও আমাদের কিছু করা নেই, কিন্তু আমরা কোনো সামরিক জোটের কাছে যাব না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ঘোষণা দিয়েছেন, নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা সেই প্রচেষ্টাই চালাবো। বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু ভারত, রপ্তানি আয়ের অন্যতম উৎস যুক্তরাষ্ট্র আর উন্নয়ন সহযোগিতার বড় অংশীদার চীন। এখন সব কুল রক্ষা হলেই সফল বাংলাদেশের কূটনীতি।
লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিকূলতা দূর করার আহ্বান জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে তথ্যের অন্ধত্ব চলছে। রাজধানী ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, দেশ এলডিসি থেকে বের হলে অনেক ক্ষেত্রেই কমে যাবে বিদেশি সহায়তা। তখন প্রকৃত তথ্য জানা না থাকলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তিনি বলেন, করোনা মহামারীর আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রান্তিক পর্যায়ে প্রণোদনা পৌঁছে দিতে হবে, তবে এখনও প্রণোদনা প্রদানের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের ব্যয় আরও বাড়ানোর উপর জোর দেন দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ। বৈদেশিক সাহায্য এমনকি অভ্যন্তরীণ কর আহরণ সব মিলিয়ে ওনার অর্থের অভাব ছিল না, ওনার অভাব ছিল এই টাকাকে সক্ষমতার সাথে সঠিক মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার। সরকারের হাতে যে বিভাজিত তথ্য থাকার কথা ছিল, যেটার মাধ্যমে সে পরিবীক্ষণ করে মধ্য অবস্থাতে সংশোধনমূলক ব্যবস্থা নেবে, আমার ভয় ওনাদের সেই পরিস্থিতি ছিল না। ই কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে পড়া গ্রাহকদের টাকা ছাড় করতে যাচ্ছে সরকার। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, শুধু সেগুলোর টাকা ছাড় দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, এজন্য পুলিশের কাছে মামলা সংক্রান্ত তথ্য চেয়েও চিঠি দেওয়া হয়েছে। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। অনলাইন মাধ্যমে পণ্য কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই বৈঠক। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকাটা তো থার্ড পার্টির কাছে জমা আছে, এটা হলো আপনার কাস্টমারের কাছে যায়। আমরা বাংলাদেশ ব্যাংকে ডেকেছি, ওনারা মূলত এই টাকাটা কিভাবে ছাড় করবে, ওনারা সেন্ট্রালি একটা ইনস্ট্রাকশন দেবেন। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাদের বিরুদ্ধে মামলা আছে, কাদের বিরুদ্ধে নেই, এটা একটু আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে গেছে। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই তথ্যটা নেব। আর কেস বাই কেস যেটা আছে, আমাদের প্যানেল লয়ার তাদের মাধ্যমে যদি আমরা একটা কোর্ট থেকে ভার্ডিক্ট নিতে পারি, সেই টাকাগুলো মামলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই টাকাগুলো ছাড় করা যাবে পর্যায়ক্রমে। গত জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের 214 কোটি টাকা আটকা পড়ে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। লাখ টাকার কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। কর্মীদের জন্য মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মালয়েশিয়া বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারকে এই চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। প্রায় 4 বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাংলাদেশের জন্য। সিন্ডিকেটের তৎপরতা বন্ধের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশি কর্মীদের দুদেশের আইন ও জাতীয় নীতি নির্দেশনাবলীর আলোকে এই সমঝোতা স্মারকে কর্মীদের অধিকার ও মর্যাদাকে সুরক্ষিত করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় সমঝোতা স্মারকে বাংলাদেশি কর্মীদের কতটা সুরক্ষা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সচিব জানান, লাখ টাকার কমে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। সরকারের সুস্পষ্ট আইন আছে যে আমরা অভিবাসন কস্ট নির্ধারণ করতে পারি। স্যার যেটা বললেন যে একটা ইন্ডিকেটিভ করতে পারি, একটা নির্দেশনা দিতে পারি। আমরা সেক্ষেত্রে আমাদের নতুন এমইউ আলোকে অবশ্যই এটা নির্ধারণ করব। বৈধ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো তালিকা থেকে নিয়োগকারী মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন বলে জানান সচিব। বৈধ রিক্রুটমেন্ট লাইসেন্স আমার কাছে যারা বৈধ তাদের সবার লাস্ট, যদি 10 জন হয় 10 জনের পাঠাবো, যদি 1900 হয় 1900 পাঠাবো। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কর্মীদের ভোগান্তি কমাতে ডাটাবেজের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। 3-3.5 লাখ টাকা যেটা নেওয়া হচ্ছে, এই সবগুলি অবৈধ। উই উইল গিভ ইট ইন ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ। বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো। এই মেকানিজমও কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে।
আসছে বছরের শুরু থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রুট পারমিটের ধার ধারছে না রাজধানীর গণপরিবহন। রুটের অনুমতি নেয়া বাড্ডা গাজীপুরের, অথচ বাস চলছে শাহবাগ দিয়ে। পাশাপাশি নতুন চার্টের চাইতে বাড়তি ভাড়া আদায়ের রীতি এখনো চলমান অনেক পরিবহনে। গণপরিবহনের এমন নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ ও দক্ষিণ সিটি কর্পোরেশন। জরিমানা করা হয়েছে বেশ কিছু যানবাহনকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ঢাকায় প্রায় 3 শতাধিক রুটে প্রতিদিন চলাচল করে 5 থেকে 6,000 বাস। 120টি কোম্পানির অধীনে এরা চলাচল করে থাকে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ করে আসছেন যাত্রীরা। এমন নৈরাজ্য বন্ধে বিআরটির সাথে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএনসিসির দ্বিতীয় দিনের অভিযানে কয়েকটি বাসের রুট বদলানোর দীর্ঘদিনের অনিয়ম ধরা পড়ে। যেমন এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ বাসটি রুট পারমিট নিয়েছে সদরঘাট থেকে গাজীপুরের, কিন্তু চলছে গুলিস্তান শাহবাগ সড়কে। ফাইন করছে 2500 টাকা, লাইসেন্স ওকে সব ওকে, শুধু রুট পারমিটটা গাজীপুর টু সদরঘাট। অভিযানে রুট বদলানোর অনিয়ম ধরা পড়ে আরো 6টি বাসে। নতুন ভাড়া তালিকা চাইতে অন্তত 6 থেকে 8 টাকা বেশি নিচ্ছে বেশ কিছু গণপরিবহন। গুলিস্তান থেকে কাজীপাড়া যাব, তো ওখানে ভাড়া হচ্ছে 22 টাকা, কিন্তু আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। যেখানে হয়তো 15 টাকার ভাড়া 20 টাকা হওয়ার কথা, সেটা 25 টাকা হচ্ছে। এমন অনিয়মের জন্য চালক মালিক পরস্পরকে দোষারোপ করেছেন। আর কোম্পানি নেয় 30 টাকা, না আমরা যদি নেই 22 টাকা, মানে 8 টাকা তো আমাদের পকেট দিয়ে ভরতে হয়। 22 টাকা ভাড়া হলে 20 টাকা হিসাব নেয়, কিন্তু ড্রাইভাররা অনেক সময় ওই যে ড্রাইভারদেরকে জেল দেয়, জরিমানা করে, এই কারণে ভয়ে বলে যে মালিক পক্ষ আমাদেরকে বলছে, কিন্তু আসলে কথাটা ঠিক না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জানান, অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে ফাইন্ডিংস পেয়েছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা রুট পারমিট বিহীন গাড়ি এগুলো পেয়েছি, রুট ভায়োলেশন এবং রুট পারমিট বিহীন একটি সিএনজিকে আমরা ডাম্পিংয়ে পাঠিয়েছি। পাশাপাশি আমরা গাড়ির যে অন্যান্য কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমরা পরীক্ষা করছি। সম্প্রতি বাড়তি ভাড়া আদায় করায় 25টি কোম্পানির 165টি বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বিআরটিএ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। শেষ যাত্রায় সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারি শফি। মঙ্গলবার সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। গুণগ্রাহীরা বলছেন, দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত ছিলেন মুশতারি শফি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় সোচ্চার এই মানুষটির চলে যাওয়া দেশের সংস্কৃতি ও নারী জাগরণের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় এবং সম্পূর্ণ ফ্রি অনলাইন সুবিধা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের 153তম শাখা হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালদি শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সাবেক এমপি এবং যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এবারে খেলার খবর জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ পদ্মা আপনাকে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। অবশেষে মুক্ত নীল আকাশের নিচে তাসমান পাড়ে নিউজিল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন শার্লট টিম টাইগার্স। নিউজিল্যান্ড পৌঁছার 11 দিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ। কোভিড পজিটিভ, রুম কোয়ারেন্টিন, অনেক বাধা বিপত্তি আর অপেক্ষার পর লিঙ্কন ইউনিভার্সিটির স্পোর্টস গ্রাউন্ডে প্রথম টেস্ট সামনে রেখে ঘাম ছড়ালেন মুশফিক তাসকিনরা। ক্রিকেটাররা ফিট নিজেদের সেরাটা দিতে, আর কোচ রাসেল ডোমিঙ্গো আত্মবিশ্বাসী নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল গোলাম রাব্বানি ছোটনের দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের।
ফাইনালের আগে শেষ দিনের মতো মূল ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মূলত বল কন্ট্রোল ও পজিশনিং এর উপর এদিন শিষ্যদের কাজ করিয়েছেন বাংলাদেশের কোচ। দলে নেই বড় কোনো ইনজুরির সমস্যা। ফাইনালে পরিকল্পনা মতো খেলে ট্রফি জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গোলাম রাব্বানী ছোটন। কফি হাউসের সৌজন্যে ইমা ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। দেশের 32টি বেসরকারি টেলিভিশনে বিক্রয় ও বিপণন বিভাগের কর্মীদের নিয়ে 4টি গ্রুপে মোট 22টি দল এতে অংশ নেয়। দুদিনের টুর্নামেন্টে মঙ্গলবার ফাইনালে খেলে আরটিভি ও বাংলা ভিশন। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেন। এই ছিল খেলার সংবাদ। সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।